রিভিউ পিটিশনের সময় শেষ হওয়ার পর 5 পাকিস্তানির সাক্ষ্য নেয়ার আবেদন মৃত্যুদণ্ডপ্রাপ্ত মানবতা বিরোধী অপরাধী সালাউদ্দিন কাদেরের। অপরাধ করে পার পেয়ে যাওয়ার সংস্কৃতির কারণেই বাড়ছে ক্ষমতাসীনদের অপরাধ প্রবণতা। অশুভ লক্ষণ হিসেবে দেখছেন সমাজবিজ্ঞানীরা। আইনের শাসন নিয়ে প্রশ্ন। দেবীর আমন্ত্রণ আর অধিবাসের মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব শুরু। মন্দিরে মন্দিরে ভক্ত পূজারীদের ভিড়। সব ধরনের নিরাপত্তা দিতে প্রস্তুত আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। ইন্টারনেট ব্যান্ডউইথের দাম কমালেও সুফল পাচ্ছেন না সাধারণ গ্রাহকরা। শর্তই বাধা বলছে সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো। এবং শরীয়তপুরে অস্বাস্থ্যকর টয়লেট ও বিশুদ্ধ পানির সংকটে ব্যাহত হচ্ছে শিক্ষার সুষ্ঠু পরিবেশ। সংকট নিরসনে সরকারি বেসরকারি সহায়তার দাবি। বাংলার সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক এবং আমি শেখ জায়েদ। রিভিউ পিটিশনের সময় শেষ হওয়ার পর 5 পাকিস্তানির সাক্ষ্য নেওয়ার আবেদন করল মৃত্যুদণ্ডপ্রাপ্ত মানবতা বিরোধী অপরাধী সালাউদ্দিন কাদের চৌধুরী। সোমবার সকালে সংক্রান্ত একটি আবেদন তার পক্ষে সুপ্রিম কোর্টে জমা দেওয়া হয়। অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, সর্বোচ্চ আদালতের চূড়ান্ত রায়ের পর নতুন করে সাক্ষ্য নেওয়ার কোনো সুযোগ নেই। মানবতাবিরোধী অপরাধের বিচারের সময় উদ্ধত আচরণ সহ নানা কারণেই বিতর্কিত ছিলেন যুদ্ধাপরাধী সালাউদ্দিন কাদের চৌধুরী। রায়ের আগেই রায় ফাঁস করার ঘটনা ঘটে তার মামলায়। নানাভাবে ট্রাইব্যুনালকে বিতর্কিত করার চেষ্টা করা হলেও 1971 সালের হত্যা গণহত্যার দায়ে 2013 সালের 1 অক্টোবর তার মৃত্যুদণ্ডের রায় দেন ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালের এ রায় বহাল থাকে সর্বোচ্চ আদালতেও। নির্ধারিত 15 দিন সময়ের মধ্যে খালাস চেয়ে রিভিউ করেন এই যুদ্ধাপরাধী। তখনও এই আবেদন করেননি সাকা। নির্যাতনে ক্ষতিগ্রস্তরা যখন তার ফাঁসি কার্যকরের অপেক্ষায় আছেন, ঠিক তখন মামলার এ পর্যায়ে এসে হঠাৎ করে 5 জন পাকিস্তানি নাগরিক সহ 8 জনের সাক্ষ্য গ্রহণের অনুমতি চাইলেন সাকার আইনজীবীরা। অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, এ পর্যায়ে সাফাই সাক্ষ্য নেওয়ার কোনো সুযোগ নেই। ট্রায়াল কোর্ট এবং আপিল কোর্ট দুইটি আদালতই তার যে প্লি যেটা উনি নিয়েছিলেন, উনি যে যুক্তি তুলে ধরার চেষ্টা করেছেন উনি দেশে ছিলেন না, এটা তো দুটি আদালতই অবিশ্বাস করেছে। তারপরে আবার সাক্ষী এনে একই কথা প্রমাণ করার যে চেষ্টা, এটা রিভিউতে আমার মতে সুযোগ আছে বলে মনে হয় না। যদিও আসামি পক্ষের আইনজীবী মনে করেন, ন্যায় বিচারের স্বার্থে যে কোনো সময় এ বিষয়টি বিবেচনায় নিতে পারেন আদালত। যে সাক্ষী দিতে চাচ্ছে আপনারা তাদেরকে সমন করুন, আর নতুবা আমরা যাতে ডিউ প্রসেসে, অর্থাৎ ওই দেশের যারা সত্যায়িত করার ক্ষমতা রাখেন সেই সত্যায়িত কপি আমাদেরকে আদালতে দাখিল করার অনুমতি দিন। সাকার আইনজীবীর দাবি, 71-এ অপরাধের সময় তিনি যে দেশেই ছিলেন না এই 8 জন তার সাক্ষ্য দেবেন। যদিও রাষ্ট্রপক্ষ বলছে ইতিপূর্বে সাকার আইনজীবীর এমন সাক্ষ্য প্রমাণ আমলে নেয়নি আদালত। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। এদিকে মামলার এই পর্যায়ে এসে আসামির পক্ষে সাফাই সাক্ষ্য নেয়ার কোনো সুযোগ নেই বলে মনে করেন সাবেক বিচারপতি সৈয়দ আমিরুল ইসলাম। তিনি মনে করেন, রাজনৈতিক উদ্দেশ্যে ধূম্রজাল সৃষ্টির জন্যই আদালত নির্ধারিত রিভিউ পিটিশনের সময়ের পর এই আবেদন করেছেন তারা। গুলশানে নিজ বাসায় সময় সংবাদকে কথা বলেন সাবেক এই বিচারপতি। এই রকম দরখাস্ত দেওয়ার কোনো বিধান সংবিধানে তো নাই, সুপ্রিম কোর্ট রুলস এর অনুযায়ীও নাই। সুতরাং এই আবেদন বিবেচনায় নেওয়ার কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না। যেহেতু এটা একটা রাজনীতির সাথে মামলাটা সম্পৃক্ত, সুতরাং তারা একটা রাজনৈতিক ফায়দা লোটার জন্য, একটা ধূম্রজাল সৃষ্টি করার জন্য আমি মনে করি এই দরখাস্তটা দিয়েছেন। এর কোনো আইনগত ভিত্তি আছে বলে আমি মনে করি না। এদিকে সর্বোচ্চ আদালতে সালাউদ্দিন কাদেরের চূড়ান্ত রায়ের পর নতুন করে বিদেশি নাগরিকদের সাফাই সাক্ষ্য নেওয়ার কোনো প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন 71-এর নির্যাতিত পরিবারের স্বজনরা। বিকেলে সময় সংবাদের কাছে কথা জানিয়েছেন তারা। সালাউদ্দিন চৌধুরী আমার বাবাকে মারছে, ভাইকে মারছে, তারপরে আমার গ্রামের চাষা আছে, এক চাষা তাকে মারছে। সর্বোচ্চ আদালত রায়টা বহাল রেখেছে,
এরপরে ওইটা আবার সেম কোর্টের মধ্যে রিভিউ কি করে হয়, কি করে ইয়ে করে, সেটা আমি মাথায় আসছে না। সে বলছে নাকি ওখানে ছিল না, বাংলাদেশে ছিল না, তৎকালীন পূর্ব পাকিস্তান ছিল না। আমার কমান্ডার আমার গ্রুপ নিয়ে আমি তাকে স্বয়ং আমার গ্রুপ নিয়ে তাকে গুলি করছি। তার থেকে বড় সাক্ষী পৃথিবীতে আর হতে পারে না। শুধু সময়টা ক্ষেপণ করবে এবং কিছু বাড়াবাড়ি করবে আর কিছু না, কিন্তু আশা করি রায় বহাল থাকবে। কল্পারম্ভের মধ্য দিয়ে সারা দেশে শুরু হয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। সকালে দেশের বিভিন্ন স্থানে শুরু হয় ষষ্ঠী পূজার আনুষ্ঠানিকতা। জেলা ও ব্যুরো প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। মহাষষ্ঠীর মহালগ্নে দেবীর আগমন, ধূপধুনোর সাথে ঢাকের তালে তালে তাকেই যেন স্বাগত জানায় ভক্ত। রংপুরে সকালে ষষ্ঠীর লগ্নে শ্রী শ্রী করুণাময়ী কালীবাড়ি মন্দিরে আরতি করেন পুরোহিতরা। বরিশালও মন্দিরে মন্দিরে শুরু হয়ে গেছে পূজা অর্চনা। সকাল 8:25 শুরু হয় ষষ্ঠী বিহিত পূজার অনুষ্ঠান। মন্দিরে মন্দিরে ঢাকের তাল জানান দেয় দেবী আগমনের উৎসব বার্তা। দুর্গাপূজা উপলক্ষে নগরীর প্রতিটি মন্দির সাজানো হয়েছে আকর্ষণীয়ভাবে। সকালে সিলেটের রামকৃষ্ণ মিশনেও শুরু হয় দেবীর আরাধনা। দূর দূরান্ত থেকে অসংখ্য ভক্ত জড়ো হন মন্দির প্রাঙ্গণে। মন্ত্রপাঠ আর উলুধ্বনিতে মুখর হয়ে ওঠে মন্দির। একই সাথে শাঁখ বাজিয়ে প্রদীপ জ্বালিয়ে দেবীর আগমনকে স্বাগত জানানো হয়। মঙ্গলময় জীবন আর সুখ শান্তি লাভের আশায় ভক্তরা প্রার্থনা করেন দেবীর কাছে। আমরা মায়ের আরাধনা করব আর একই সাথে পূজার সাথে সাথে আমরা দেশ এবং জাতির মঙ্গল কামনা করছি। সবার যেন ভালো বুদ্ধি দেন, সুবুদ্ধি দেন, যাতে আমরা অনেক ভালো কিছু করতে পারি। নীলফামারীতেও ষষ্ঠী পূজার মাধ্যমে শুরু হয়েছে দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা। এছাড়া পূজা মণ্ডপের আশেপাশে বসেছে ছোট বড় মেলা। ফাহমিদা মৌটুসী, সময় সংবাদ। এদিকে দেশের 28,000 পূজা মণ্ডপে সব ধরনের নিরাপত্তা দিতে প্রস্তুত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সকালে রাজধানীর বনানী পূজা মণ্ডপ পরিদর্শনে গিয়ে কথা জানান র্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ। শারদীয় উৎসব নির্বিঘ্ন করতে পুলিশের পাশাপাশি সারা দেশে র্যাব সদস্যরাও মোতায়েন থাকবে বলে জানান তিনি। এই জন্য অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ফোর্সেস দেশব্যাপী বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। আপনারা জানেন যে লক্ষ লক্ষ হিন্দু সম্প্রদায়ের পুণ্যার্থী এই সকল প্রায় 28,000-এরও বেশি পূজা মণ্ডপে প্রতিদিন সমবেত হবেন। আমাদের উদ্দেশ্য হবে যাতে করে হিন্দু সম্প্রদায়ের সম্মানিত নাগরিকগণ, পুণ্যার্থীবৃন্দ উৎসবমুখর পরিবেশে এবং ধর্মীয় গাম্ভীর্যের সঙ্গে তাদের এই বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব যেটি দুর্গাপূজা, সেটি প্রতিপালন করতে পারেন নিরাপত্তার সঙ্গে। দেশের বিভিন্ন মন্দির আর মণ্ডপে চলছে ষষ্ঠী পূজার সন্ধ্যা আরতির পূর্ব প্রস্তুতি। এই মুহূর্তে রাজধানীর বনানী মণ্ডপে আছেন দেবাশিস রায় এবং চট্টগ্রামের কুসুম কুমারী বালিকা বিদ্যালয় মণ্ডপে আছেন কমল দে। প্রথমে যাচ্ছি বনানী মণ্ডপে দেবাশিস রায়ের কাছে, সেখানকার এই মুহূর্তের আয়োজন দেখতে। দেবাশিস। জায়েদ, আপনি জানেন যে আসলে শারদীয় দুর্গোৎসবের যে আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতা কিন্তু আজ সকাল থেকেই শুরু হয়ে গেছে এবং সন্ধ্যার বেলা আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে আসলে সন্ধ্যায় যে পুজোগুলো রয়েছে সেটির মধ্যে অধিকাংশ যে আয়োজনগুলো রয়েছে সেই আয়োজন কিন্তু এখন চলছে প্রতিটি মণ্ডপে মণ্ডপে। এই মুহূর্তে আমরা বনানী মাঠে যে আয়োজনটা দেখতে পাচ্ছি সেই আয়োজনটা হচ্ছে যে সন্ধ্যায় দেবীর অধিবাস এবং একই সঙ্গে সঙ্গে দেবীর কিন্তু আমন্ত্রণ জানানো হবে দেবীকে। আপনারা জানেন যে আসলে দেবী মর্তলোকে এসেছেন, মর্তলোকে নেমেছেন, মর্তলোকে তার প্রাণ প্রতিষ্ঠা করা হয়েছে, যেটিকে কল্পারম্ভ বলা হয়, সেটি সকালবেলা অনুষ্ঠিত হয়ে গেছে। এখন কিন্তু প্রতিটি মন্দিরে সন্ধ্যা আরতি অর্থাৎ মহাষষ্ঠী পুজোর যে আমন্ত্রণটি রয়েছে, আমন্ত্রণের পর্বটি রয়েছে, দেবীকে আমন্ত্রণ জানানোর যে বিষয়টি, সেটি কিন্তু এখন প্রত্যেকটি মন্দিরেই সেই আয়োজন চলছে। আপনারা ঠিক এই মুহূর্তে এখানে যেমনটি দেখতে পাচ্ছেন যে এই বনানী মন্দিরে কিন্তু মোটামুটি সন্ধ্যা আরতির যে বিষয়টি থাকে, সেই সন্ধ্যা আরতি এবং দেবীকে আমন্ত্রণ এবং একই সঙ্গে সঙ্গে দেবীকে ঘটে প্রতিষ্ঠা করার যে বিষয়টি অর্থাৎ অধিবাস যে বিষয়টি থাকে, সেই অধিবাস কিন্তু কিছুক্ষণ পরেই এখানে অনুষ্ঠিত হবে। ঠিক এই মুহূর্তে এখানে আমরা যেমনটি লক্ষ্য করতে পারছি যে মন্দিরে যারা পূজারী রয়েছেন সেই পূজারীরা কিন্তু তাদের পূজার বিভিন্ন যে সরঞ্জামগুলো আছে সেই সরঞ্জামগুলো কিন্তু তারা সাজিয়ে নিচ্ছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন সরঞ্জামগুলো সাজানোর পাশাপাশি কিন্তু আমরা এখানে লক্ষ্য করেছি যে প্রধান বিচারপতি আসার কথা রয়েছে। এখানে এই মুহূর্তে উপস্থিত রয়েছেন ভারতীয় যে হাই কমিশনার রয়েছে বাংলাদেশে নিযুক্ত পঙ্কজ শরণ, একই সঙ্গে সঙ্গে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রীও এখানে উপস্থিত
উপস্থিত রয়েছেন, সঙ্গে সঙ্গে আরো কিছু সহিযন্ত্র এখানে এসেছেন। এখানে আজ থেকে যেহেতু মূল আনুষ্ঠানিকতা শুরু হতে যাচ্ছে, সেই আনুষ্ঠানিকতা সন্ধ্যা আরতির মধ্যে দিয়েই এই বনানী মাঠে অনুষ্ঠিত হবে, এমনটি কিন্তু এখানকার আয়োজক যারা রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন। এবং তাদের যে নির্দেশনা বা তাদের যে তথ্য আমাদেরকে দিয়েছেন, সেই তথ্য অনুযায়ী আমরা বলতে পারি যে এই ঘণ্টাখানেক উদ্বোধনী পর্বের পরপরই কিন্তু সন্ধ্যা আরতির যে বিষয়টি রয়েছে সেটি শুরু হয়ে যাবে। অর্থাৎ মহাসপ্তমীর আগের দিন, অর্থাৎ আজকে মহাষষ্ঠীতে যে যে লৌকিকতাগুলো থাকে বা যে যে মানে আয়োজনগুলো থাকে, সেই আয়োজন কিন্তু পুরোদমে মণ্ডপগুলোতে চলছে। ঠিক এই মুহূর্তে আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমন্ত্রিত অতিথিরা এখানে বসে আছেন। সেই অতিথিরা উদ্বোধনী পর্বটাতে যোগ দেবেন। উদ্বোধনী পর্বের পরপরই কিন্তু মূল যে আনুষ্ঠানিকতা রয়েছে পূজার, অর্থাৎ মহাষষ্ঠী পুজোর যে আনুষ্ঠানিকতাগুলো রয়েছে, বিশেষ করে অধিবাসী এবং আমন্ত্রণ জানানো, সেই আমন্ত্রণ জানানোর পর্বটি কিন্তু সন্ধ্যা আরতির মধ্যে দিয়েই শুরু হবে। তো এই মুহূর্তে কুসুম কুমারী বিদ্যালয়ে চট্টগ্রামে রয়েছেন আমাদের প্রতিবেদক কমল দে। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ধন্যবাদ দেবাশিস। আমি একটু বন্দরনগরী চট্টগ্রামে দুর্গাপুজোটা অন্যভাবে বলি। বন্দরনগরী চট্টগ্রাম এবং জেলায় এবার প্রায় 2000-এর বেশি পূজা মণ্ডপে দুর্গাপুজো অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর মধ্যে নগরীতে রয়েছে 298টি পূজা মণ্ডপ এবং শহরের বাইরে রয়েছে প্রায় 1700 পূজা মণ্ডপ। আর চট্টগ্রামের একটা ঐতিহ্য রয়েছে, যে বিশেষটি ঐতিহ্য হলো যে কলকাতার অনুকরণে কিন্তু থিম নির্ভর দুর্গাপুজো অনুষ্ঠিত হয় এই চট্টগ্রামে। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি সেই কুসুম কুমারী বালিকা বিদ্যালয়, যেখানে চট্টগ্রাম সিটি কর্পোরেশন উদ্যোগে এই দুর্গাপুজো অনুষ্ঠিত হচ্ছে। আর এখানে কিন্তু মঞ্চটি সাজানো হয়েছে মূলত ভারতীয় বহুল আলোচিত চলচ্চিত্র বাহুবলীর অনুকরণে। এক্ষেত্রে বাহুবলীর অনুকরণে এই দুর্গা মণ্ডপটি সাজানো হয়েছে। এছাড়া আমরা দেখেছি নগরে হাজারীগল্লি এবং আশপাশে যে পূজা মণ্ডপগুলো রয়েছে, সবগুলি পূজা মণ্ডপে কিন্তু এক একটি থিম নির্ভর পূজা মণ্ডপ। এক্ষেত্রে আমরা দেখেছি যে মানব পাচার বৃহত্তর একটা বিশেষ ঘটনা, সেই ঘটনার অনুকরণে কিন্তু এখানে পূজা মণ্ডপ সাজানো হয়েছে। একইভাবে সাজানো হয়েছে যে শিশু রাজন হত্যা সিলেটে, তার অনুকরণে একটি মঞ্চ পূজা মণ্ডপ সাজানো হয়েছে চট্টগ্রামে। এবার চট্টগ্রাম যেহেতু জানেন যে গতকালই কিন্তু ষষ্ঠী লগ্ন লেগে গেছে, অর্থাৎ তিথি ছিল ষষ্ঠী তিথি, এবং সেই তিথির পরে আজ সকালে আমরা দেখেছি পূজা মণ্ডপগুলিতে মা দুর্গার যে অধিবাসটি সম্পন্ন হয়েছে এবং বোধনে সম্পন্ন হয়েছে। আজ ষষ্ঠী অতিক্রম হচ্ছে, আর আগামীকাল হচ্ছে সপ্তমী। এইভাবে চট্টগ্রামের প্রতিটি পূজা মণ্ডপে দেখেছি আমরা কিন্তু আজ ষষ্ঠী থেকে হাজার হাজার দর্শনার্থী ভিড় করছে প্রতিটি পূজা মণ্ডপে। আপনি দেখতে পাচ্ছেন যে মঞ্চের মধ্যে যে বাহুবলীর অনুকরণে যে মঞ্চটি সাজানো হয়েছে, সেখানে দেখানো হচ্ছে কৈলাস থেকে যে শিবলিঙ্গ নিয়ে আসা হচ্ছে, ঠিক তারই অনুকরণে এই পুরো পূজা মণ্ডপটি সাজানো হয়েছে। একইভাবে বিভিন্ন চট্টগ্রাম শহরের যে 298টি পূজা মণ্ডপ, তার সবগুলিতে কিন্তু একই রকম বিভিন্ন থিম নির্ভর এই পূজা মণ্ডপগুলি সাজানো হয়েছে। এবার তো অন্য প্রসঙ্গে বলি, এবার যেহেতু বিভিন্ন নাশকতার আশঙ্কা করা হচ্ছে, সেই অনুযায়ী কিন্তু বন্দরনগরী চট্টগ্রামে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এর অংশ হিসাবে আমরা দেখেছি প্রায় 3000-এর বেশি পুলিশ ফোর্স মোতায়েন রয়েছে, সে সাথে রয়েছে র্যাব 7। এছাড়া আমরা কথা বলেছিলাম যে ব্রিগেডিয়ার বিজিবির চট্টগ্রাম দক্ষিণ পূর্ব যে জোনের যে রিজিওনাল কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সাথে হাবিবুল করিমের সাথে, তিনি আমাদেরকে জানিয়েছেন এই চট্টগ্রামে পূজার জন্য নিরাপত্তার জন্য প্রায় 4000 পুলিশ বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। অর্থাৎ কড়া নিরাপত্তা এবং সে সাথে উৎসবমুখর পরিবেশে চলছে চট্টগ্রামের দুর্গাপূজার প্রস্তুতি। এখন পর্যন্ত এই ছিল চট্টগ্রামের দুর্গাপূজার প্রস্তুতি সর্বশেষ। ষষ্ঠী পূজার সন্ধ্যা আরতির পূর্ব প্রস্তুতির খবর জানাচ্ছিলেন রাজধানীর বনানী মণ্ডপ থেকে আমাদের রিপোর্টার দেবাশিস রায় এবং চট্টগ্রামের কুসুম কুমারী বালিকা বিদ্যালয় থেকে কমল দে। বাংলা সময় আরো থাকছে। বরিশালের 4 দফা দাবিতে আন্দোলনরত অটোরিকশা শ্রমিকদের মিছিলে পুলিশের লাঠিচার্জ, আটক 2। বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড BSCCL ইন্টারনেট ব্যান্ডউইথের দাম কমালেও সাধারণ গ্রাহকরা এর সুফল পাচ্ছেন না। ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান ISP গুলো বলছে BSCCL এর আরোপ করা শর্তের কারণে দাম কমানোর সুযোগ দেওয়া যাচ্ছে না গ্রাহকদের। এ অবস্থায় শিগগিরই কার্যকর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী। বিস্তারিত তানিল মেহেদি রিপোর্টে। পূর্ব ঘোষণা অনুযায়ী 1 সেপ্টেম্বর থেকে ইন্টারনেট ব্যান্ডউইথের দাম কমায় বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড BSCCL। সর্বনিম্ন 625 টাকায় ব্যান্ডউইথের দাম নির্ধারণ করে BSCCL। ন্যূনতম 10 Gbps ব্যান্ডউইথ কিনলে এ দাম কার্যকর করার শর্ত জুড়ে দেয় তারা। সাধারণ গ্রাহকদের অভিযোগ, দীর্ঘদিন পর ব্যান্ডউইথের দাম কমালেও এর সুফল পাচ্ছেন না তারা। যে দামটা কমানোর কথা ছিল সরকারি রেট অনুযায়ী, তাহলে আমাদের কিন্তু আরো 40%, মিনিমাম 40% দাম আরো আমাদের কম হতো, আমরা আরো কম খরচে পাইতাম। আইএসপি কে প্রশ্ন করলে তারা অলওয়েজ যে অ্যানসারটা দেয় যে আমরা যারা বিগ আইএসপি থেকে নিচ্ছি তারা কমাচ্ছে না। যদিও ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর সংগঠন ISPBর দাবি, BSCCL এর 10 Gbps শর্তের কারণে গ্রাহক পর্যায়ে দাম কমাতে পারছেন না তারা। সেই প্রাইসটা কিন্তু আইএসপিদের জন্য না, সেই প্রাইসটা আইএইচইদের জন্য। আইএইচই কোম্পানিগুলো
তাদের কাছ থেকে 10 গিগ ব্যান্ডউইথ নিলেই সেই প্রাইসটা প্রযোজ্য। 2-1টা কোম্পানি ছাড়া কারোই ওই ক্যাপাসিটি নাই। ওই প্রাইসে নিয়ে সে 10% রেভিনিউ শেয়ারিং করবে গভর্নমেন্টের সাথে, 15% ভ্যাট দিবে। এ ধরনের জটিলতা নিরসনে শিগগিরই কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিলেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী। এই বিষয়টা আসলে আমাদের নিজেদেরও আন্তঃমন্ত্রণালয়ে একটা বৈঠক করে আমরা ঠিক করব। সেবাটা স্বল্প মূল্যে, সাশ্রয়ী মূল্যে যেন পায়। আবার এটাও দেখতে হচ্ছে যে ইনভেস্টররা এখানে ইনভেস্টমেন্ট করেছেন তারা একেবারেই কোনো রকমই লাভ না করে এই সেবাটা পৌঁছে দেবেন, সেটাও প্র্যাকটিক্যাল নয়। বর্তমানে দেশে প্রায় 120 জিবিপিএস ব্যান্ডউইথের চাহিদা রয়েছে। এর মধ্যে 30 জিবিপিএস সরবরাহ করে বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড, আর বাকি 90 জিবিপিএস ব্যান্ডউইথ সরবরাহ করে 6টি বেসরকারি কোম্পানি। তানিন মেহেদি, সময় সংবাদ, ঢাকা। অপরাধ করে প্রভাবশালী ব্যক্তিদের পার পেয়ে যাওয়ার সংস্কৃতি বন্ধ না হওয়ায় বাড়ছে ক্ষমতাসীন ব্যক্তি বা তাদের স্বজনদের নানামুখী অপরাধ। এমন মত সমাজবিজ্ঞানী ও গবেষকদের। এক্ষেত্রে সরকারকে জিরো টলারেন্স নীতি অনুসরণের পরামর্শ দিয়েছেন তারা। তাফসির বাবুর রিপোর্ট। গত 12 অক্টোবর গুলশানের রাস্তায় 16 বছর বয়সী এক কিশোরের বেপরোয়া গাড়ি চালানোর কারণে গুরুতর আহত হয় রিকশা চালক সহ 3 জন। পরে পুলিশ গাড়িটি আটক করলেও গাড়ি চালক সাবেক এমপির ভাতিজাকে নিরাপদে রেখে আসে তার বাসায়। চলতি বছরই আওয়ামী লীগের এক নারী সংসদ সদস্যের ছেলে গভীর রাতে রাস্তায় বেপরোয়া গুলি চালালে মারা যায় 2 জন। সবশেষ গাইবান্ধায় সরকার দলের এক সংসদ সদস্যের গুলিতে আহত হয় এক শিশু। প্রভাবশালী ব্যক্তি কিংবা তাদের স্বজনদের এ ধরনের অপরাধ প্রবণতাকে সমাজের জন্য অশুভ লক্ষণ হিসেবে দেখছেন সমাজবিজ্ঞানী ও গবেষকরা। ওই ছেলেকে তো 90 লক্ষ টাকার গাড়ি একটা বাঙালি দিতে পারে, তুমি ভাবতে পারো সেই বাঙালির কত টাকা আছে? তো এগুলো হচ্ছে আমাদের সমাজের অবক্ষয়। ওই যে নৈতিক শিক্ষা আমরা পাইনি বলে ধরাকে সরা জ্ঞান করি, সেই কারণে পিস্তল দিয়ে সাধারণ মানুষকেও মেরে ফেলছে। কোনো এটা যেন একটা কাউবয় ছায়া ছবি দেখছি, এগুলো তো হওয়ার কথা না। সংশ্লিষ্টরা বলছেন এতে করে যেমন আইনের শাসন নিয়ে প্রশ্ন উঠবে, তেমনি আস্থাহীনতা বাড়বে মানুষের মধ্যে। যে বেপরোয়া একটা ভাব যে আমি ক্ষমতার সাথে আছি, যা ইচ্ছা খুশি তাই করব, এবং এখানে আইনের শাসনের আমি ঊর্ধ্বে অনেকটা, এই সামাজিক মনস্তত্ত্বটা অত্যন্ত চিন্তার বিষয়। তো এখানে আইনের শাসনের একটা উপর এক ধরনের প্রশ্নবোধক চিহ্ন চলে আসতে পারে। আর সমস্যা উত্তরণে অপরাধীর পরিচয় নয়, অপরাধ বিবেচনায় আইনি ব্যবস্থা নেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। আইন আছে, তার প্রয়োগ নেই বলে মানুষ এইসব অন্যায় করতে সাহস পাচ্ছে, জানে যে আমি এমপি, আমার কিচ্ছু হবে না। যারা আরো উঁচু পর্যায়ে আছেন তাদের অত্যন্ত শক্ত সিগন্যাল দেওয়া দরকার যে এগুলো কোনো মতেই গ্রহণযোগ্য নয়। তারা মনে করেন নাগরিক সচেতনতা বাড়লে এরকম অপরাধ প্রবণতা কমে আসবে। তাফসির বাবু, সময় সংবাদ, ঢাকা। বরিশালে ব্যাটারি চালিত অটোরিকশা শ্রমিকদের মিছিলে লাঠিচার্জ করেছে পুলিশ। এ সময় একজনকে আটক করা হয়েছে। অটোরিকশা শ্রমিক মালিক সংগ্রাম কমিটির নেতাকর্মীরা জানান, নীতিমালার মাধ্যমে ব্যাটারি চালিত অটোরিকশা চলাচলের অনুমতি সহ 4 দফা দাবিতে বিক্ষোভ মিছিল করছিলেন তারা। বেলা 11টায় মিছিলটি নগরীর বিবির পুকুর পাড় এলাকা অতিক্রমের সময় পুলিশের বাধার মুখে পড়ে। পুলিশ জানায়, অনুমতি না থাকায় মিছিলে বাধা দেওয়া হয়েছে। বারবার নিষেধ সত্ত্বেও মিছিল নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে তাদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করা হয় বলে জানায় পুলিশ। তারা একত্রিত হয়ে আজকে মিছিল করার চেষ্টা করে। প্রায় রাস্তায় বন্ধ হয়ে যাচ্ছিল, তখন তাদেরকে রাস্তা জনগণের চলাচলের সুবিধার জন্য তাদেরকে রাস্তায় সরাইয়ে দেওয়া হয়। আমরা একজনকে আটক করছি। মোটামুটি এখন শহরের অবস্থা ভালো, কোথাও কোনো সমস্যা নেই। রংপুরে বাস চাপায় 6 বছরের এক শিশু সহ 2 জনের মৃত্যু হয়েছে। বিকেলে রংপুর দিনাজপুর মহাসড়কের দর্শনামুর এলাকায় এই দুর্ঘটনা হয়। প্রত্যক্ষদর্শীরা জানায়, ভাই ও মামাতো বোনকে নিয়ে ছোট বোনের স্কুলে যাচ্ছিলেন দর্শনা এলাকার বাসিন্দা শরীফুল ইসলাম। এ সময় দিনাজপুরগামী একটি যাত্রীবাহী বাস তাদেরকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হয় 6 বছরের শিশুকন্যা দিশা। আহত অপর 2 জনকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে শরীফুলকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। আহত সালামের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। রংপুরে জাপানি নাগরিক হোশি কোনিও হত্যা মামলায় গ্রেফতারকৃত 2 আসামি বিপ্লব ও হীরার জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে আগামী 2রা নভেম্বর মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে। দুপুরে গ্রেফতারকৃত 2 আসামি বিপ্লব ও হীরার আইনজীবীরা জেলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জামিনের জন্য আবেদন জানান। পরে দুপক্ষের শুনানি শেষে ম্যাজিস্ট্রেট আবু তালেব আদেশ দেন। এ সময় তিনি আগামী 2রা নভেম্বর মামলার পরবর্তী শুনানির জন্য তারিখ নির্ধারণ করেন।
এদিকে আসামি হুমায়ুন কবির হীরা বর্তমানে পুলিশ রিমান্ডে রয়েছে, তবে আজই তার রিমান্ড শেষ হওয়ার কথা রয়েছে। আজকে তার মামলাটা ধার্য তারিখ, দুই পক্ষে দুইজনকারই তাদের নিয়োজিত বিজ্ঞ আইনজীবী তাদের জামিনের প্রার্থনা করেছে। বিজ্ঞ আদালত মামলা এবং অপরাধের গুরুত্ব বিবেচনায় তাদের জামিন নামঞ্জুর করছে। রংপুরে বাসের হেলপার খুনের ঘটনায় আটক যাত্রী মনোয়ার হোসেনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। দুপুরে মিঠাপুকুর আমলি আদালতে আটক মনোয়ারকে নিয়ে আসা হয়। পরে শুনানি শেষে বিচারক শফিউল ইসলাম তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে গত রোববার মিঠাপুকুরে বাসের ভাড়া আদায়কে কেন্দ্র করে যাত্রীর মারপিটে ঘটনাস্থলে মারা যান বাসের হেলপার আশরাফ। তাৎক্ষণিকভাবে ওই যাত্রীকে পুলিশে সোপর্দ করা হয়। পরে এই ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে একটি হত্যা মামলা করেন। মিঠাপুকুরে গতকালের যে ঘটনাটা ঘটছে বাসের হেল্পার আর এই যে প্যাসেঞ্জারের মধ্যে, সেই আসামিরও এই বিজ্ঞ আদালতে আনলে বিজ্ঞ আদালত তার জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করছে। রাঙামাটি থেকে আটক হওয়া মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরাকান আর্মির শীর্ষ নেতা ডাক্তার রেনিনসোকে কারাগারে পাঠিয়েছেন আদালত। একই সঙ্গে 2 নভেম্বর মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। এর আগে দুপুরে 5 দিনের রিমান্ড শেষে রেনিনসোকে জেলা ও দায়রা জজ আদালতে হাজির করা হয়। পরে শুনানি শেষে জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাবরিনা আলী এ নির্দেশ দেন। গত 14 অক্টোবর রাজস্থলী উপজেলার ইসলামপুরের আদর্শপাড়া এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে ডাক্তার রেনিনসোকে আটক করে বিজিবি। এ সময় সেখান থেকে 41,000 ভারতীয় রুপি, একটি ল্যাপটপ, 3টি ক্রেডিট কার্ড ও নেদারল্যান্ডের পাসপোর্ট জব্দ করা হয়। পরে সন্ত্রাস দমন, অবৈধ অনুপ্রবেশ এবং বিদেশি মুদ্রা পরিবহন আইনে তার বিরুদ্ধে আলাদা 3টি মামলা করে পুলিশ। সন্ত্রাসবিরোধী মামলার প্রধান আসামি ডক্টর রেনিনসো, ওকে আমরা গত 14 তারিখে 5 দিনের রিমান্ডে নিয়েছিলাম। আজকে 5 দিনের রিমান্ড শেষে বিজ্ঞ আদালতে আমরা হাজির করেছি। তো ওর নিকট থেকে জিজ্ঞাসাতে যে সমস্ত তথ্য পাওয়া গেছে এগুলো আমরা যাচাই বাছাই করতেছি। ফরিদপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামী মিঠু দেওয়ানকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ও জেলা দায়রা জজ বজলুর রহমান এই নির্দেশ দেন। মামলা সূত্রে জানা যায়, সদরপুর উপজেলার নাজিমউদ্দিন হাওলাদার কান্দি গ্রামের মিঠু দেওয়ান 2010 সালের 10 মে যৌতুকের দাবিতে স্ত্রী দুলুফা বেগমকে হত্যা করে। এই ঘটনায় নিহতের দাদা সালাম তালুকদার সদরপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আজ আসামি মিঠু দেওয়ানের উপস্থিতিতে তাকে দোষী সাব্যস্ত করে আদালত ফাঁসির আদেশ দেন। অন্যান্য সাক্ষী সমোট 14 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। সাক্ষ্য গ্রহণের পরে বিজ্ঞ ট্রাইব্যুনালের বিচারক জনাব মোহাম্মদ বজলুর রহমান সাহেব এই আসামিকে দোষী সাব্যস্ত করে তাকে মৃত্যুদণ্ডের আদেশ প্রদান করেন এবং অতিরিক্ত 15,000 টাকা জরিমানার আদেশ প্রদান করেন। শরীয়তপুরে বিশুদ্ধ পানি সরবরাহ ও টয়লেট অব্যবস্থাপনার কারণে ব্যাহত হচ্ছে শিক্ষার সুষ্ঠু পরিবেশ। বিদ্যালয়ে শিক্ষা গ্রহণে এসে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে শিক্ষার্থীদের। দুর্ভোগের শিকার হচ্ছেন শিক্ষকরাও। অস্বাস্থ্যকর টয়লেট ও বিশুদ্ধ পানির সংকটে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন তারা। আর সংকট নিরসনে সরকারি বেসরকারি সহায়তা চেয়েছেন শিক্ষক ও শিক্ষা কর্মকর্তারা। শরীয়তপুর প্রতিনিধি মফিজুর রহমানের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। শরীয়তপুরের 100 বছরের পুরাতন ঐতিহ্যবাহী বিঝারি উপসী তারাপ্রসন্ন উচ্চ বিদ্যালয় ও নড়িয়া বিহারী লাল উচ্চ বিদ্যালয়টিতে ঘুরে দেখা গেল বিশুদ্ধ খাবার পানি ও টয়লেট সমস্যার কারণে মানবেতর সময় পার করছেন শিক্ষক ও শিক্ষার্থীরা। বিদ্যালয় দুইটিতে 1,500 থেকে 2,000 করে শিক্ষার্থী থাকলেও এদের জন্য নেই পর্যাপ্ত টয়লেট ব্যবস্থা।
রয়েছে মাত্র 3 থেকে 4টি টয়লেট, তাও অস্বাস্থ্যকর পরিবেশে। আমরা যদি টয়লেটে যাই তাহলে আমাদের লাইনে দাঁড়াতে হয়, পানি বালতি দিয়ে বাইরে থেকে টেনে নিয়ে আসতে হয়। আমরা যেভাবে বাথরুম ব্যবহার করি তা আমাদের কাছে লজ্জার বিষয়। শিক্ষকদের দাবি, শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে পর্যাপ্ত স্বাস্থ্যসম্মত বাথরুম তৈরি করা প্রয়োজন। একসাথে অ্যাডজাস্ট করে 4-5টা বাথরুমের ব্যবস্থা করা যেত, তাহলে সবচেয়ে বেশি ভালো হতো বলে আমি মনে করি। বিদ্যালয়ের টয়লেটগুলোর নাজুক অবস্থার কথা স্বীকার করে শিক্ষা বিভাগের কর্মকর্তা জানিয়েছেন, সমস্যা সমাধানে সরকারি ও বেসরকারি সাহায্যের জন্য আবেদন করা হয়েছে। সরকারের পাশাপাশি যাতে স্থানীয় ধনাঢ্য ব্যক্তি যারা আছেন তারাও এই দিকে নজর দিবেন এবং আমার বিশ্বাস তাহলে কোমলমতি শিক্ষার্থীরা প্রতিষ্ঠানে তাদের লেখাপড়া স্বাচ্ছন্দ্য চালিয়ে যেতে পারবে। শুধু এই দুটি বিদ্যালয় নয়, এই সমস্যা রয়েছে শরীয়তপুর জেলার প্রায় সকল শিক্ষা প্রতিষ্ঠানে। সময় সংবাদ, শরীয়তপুর। খুলনায় 10 জেলার বিসিএস ও নন ক্যাডার সার্ভিসের কর্মকর্তাদের নিয়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিসিএস সমন্বয় কমিটি, নন ক্যাডার ও ফাংশনাল সার্ভিস খুলনার উদ্যোগে নগরীর শহীদ হাদিস পার্কে এই বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়। সকাল 10টায় শুরু হয়ে দুপুর 2টা পর্যন্ত চলে সরকারি কর্মকর্তাদের এই সমাবেশ। এ সময় বক্তারা 8ম জাতীয় বেতন স্কেলে আন্তঃ ক্যাডার বৈষম্য নিরসন, ক্যাডারদের পদোন্নতির ক্ষেত্রে সমান সুযোগ প্রদান সহ 6 দফা বাস্তবায়নের দাবি জানান। আমরা দেখেছি কর বিভাগ থেকে কুষ্টিয়ার ছেউরিয়াতে 4র্থ দিনের মতো চলছে লালন উৎসব। যদিও সাধুদের অষ্টপ্রহরের আচার ব্যবস্থা শেষ হয়ে যাওয়ায় আখড়া ছেড়ে বাড়ি গেছেন অনেক ফকির দরবেশ, কিন্তু জমে উঠেছে স্মরণ উৎসবকে ঘিরে গ্রাম্য মেলা। সকাল থেকেই মেলা প্রাঙ্গণে ঢল নেমেছে দর্শনার্থীদের। শুধু কুষ্টিয়া থেকে নয়, আশপাশের জেলা এমনকি দেশের বাইরে থেকেও লালন উৎসবে যোগ দিতে আসছেন অসংখ্য মানুষ। বিশাল এলাকা জুড়ে জমে ওঠা গ্রামীণ মেলায় বিকিকিনি হচ্ছে ছোট ছোট বিভিন্ন বাদ্যযন্ত্র, লালনের ছবি, শোপিস, রুদ্রাক্ষের মালা, এমনকি গ্রামীণ ঐতিহ্যের নানা কিছু। এদিকে এখনো যেসব সাধুরা আখড়াত বাড়িতে আছেন তারা পরিবেশন করছেন বাউল সাধক লালনের বিভিন্ন গান। এছাড়া আলোচনা করছেন লালনের ভাববাদী গান নিয়ে। বাংলা সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। রিভিউ পিটিশনের সময় শেষ হওয়ার পর 5 পাকিস্তানের সাক্ষ্য নেওয়ার আবেদন মৃত্যুদণ্ডপ্রাপ্ত মানবতা বিরোধী অপরাধী সালাউদ্দিন কাদেরের। অপরাধ করে পার পেয়ে যাওয়ার সংস্কৃতির কারণে বাড়ছে ক্ষমতাসীনদের অপরাধ প্রবণতা, অশুভ লক্ষণ হিসেবে দেখছেন সমাজবিজ্ঞানীরা। আইনের শাসন নিয়ে প্রশ্ন। দেবীর আমন্ত্রণ আর অধিবাসের মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব শুরু। মন্দিরে মন্দিরে ভক্ত পূজারীদের ভিড়, সব ধরনের নিরাপত্তা দিতে প্রস্তুত আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। ইন্টারনেট ব্যান্ডউইথের দাম কমালেও সুফল পাচ্ছেন না সাধারণ গ্রাহকরা, শর্তই বাধা বলছে সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো। এবং শরীয়তপুরে অস্বাস্থ্যকর টয়লেট ও বিশুদ্ধ পানির সংকটে ব্যাহত হচ্ছে শিক্ষার সুষ্ঠু পরিবেশ। সংকট নিরসনে সরকারি বেসরকারি সহায়তার দাবি। এই ছিল বাংলা সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গে থাকুন সময়।